স্যার আমি একটা বলবো। বলেন। যে হোয়াট ইজ দ্য বিট রেট অফ ডিজিটাল সিগন্যাল, এই যে 8 PSK ইফ এটার অ্যান্সার কত হবে স্যার, 12 না 36? ওয়েট করেন। স্যার আরেকটা যে ছিল ইফ ইন 4 FSK ফ্রিকোয়েন্সি, ওইটা স্ক্রিনটা শেয়ার হচ্ছে? জি স্যার। নোটটা তো কোশ্চেন ছিল এরকম নাকি? ধরেন এটা দিয়ে সলভ করুন। হোয়াট ইজ দ্য বিট রেট অফ ডিজিটাল সিগন্যাল ইন 8 PSK ইফ বড রেট ইজ 24 কিলোবাট। আপনাকে বিট রেট বের করতে বলছে। বিট রেট আর বড রেটের মধ্যে রিলেশন এটা না? S equals to n/r, রাইট? তো এখানে s এর ভ্যালু দেওয়া আছে আপনাকে 24 কিলোবাট, 24,000 আর কি। আর স্মল আর এর ভ্যালু কত দেওয়া আছে এই কোশ্চেনে? 3 না স্মল আর এর ভ্যালু? তো এখান থেকে যা আসে তা। সো s এর ভ্যালু 24,000, আর এর ভ্যালু 3 বসালে n এর ভ্যালু যা আসবে সেটাই অ্যান্সার। ওকে, হোয়াট ওয়াজ দ্য অ্যানাদার কোশ্চেন? আরেকটা কি যেন শুনলাম মনে হলো এটার বাইরে। ওকে, লেট মি নো ইফ देयर इज এনিথিং এলস। ওকে স্যার যে ইফ ইন 4 FSK ওইটা কি আরেকবার বলেন। স্যার ইফ ইন 4 FSK ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এরকম জিনিসটা 250 কিলোহার্টজ। হ্যাঁ, ওইটার আমি একটা সেম এক্সাম্পল দিচ্ছি, দেখেন সিমিলার এক্সাম্পলই দিব, সমস্যা নেই। ধরেন এফএসকে তে আপনাকে ফ্রিকোয়েন্সি গুলো বলছে এরকম, মনে করেন একটা হচ্ছে 500, ঠিক আছে, এটা হচ্ছে 500, হচ্ছে 600, আর একটা হচ্ছে 700, ধরেন সরি 500, 600 আর 800। নেক্সট ওয়ান জিজ্ঞেস করছে যে মিসিং যে ফ্রিকোয়েন্সিটা 4 লেভেলের এফএসকে, ঠিক আছে, 4 লেভেলের এফএসকে, 3টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মিসিং ফ্রিকোয়েন্সিটা কত সেটা জানতে চাচ্ছে, তাই তো? তো এফএসকে তে এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলো থাকে, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে কি রিলেশনশিপ থাকতে হয়? এফএসকে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলো, এটা কি রুল মেইনটেইন করে? এরকম একটা টার্ম আছে না 2 del f, এই টার্মটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে 2 del f? এই টার্মটা জানেন? পাশাপাশি স্যার অ্যাডজাসেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিসটেন্স, দুইটা নেইবারিং, দুইটা পাশাপাশি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিসটেন্স হচ্ছে 2 del f। তো এই 2 del f এর ভ্যালু যে কোনো এফএসকে সিস্টেমের জন্য কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না। তার মানে সবগুলা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিসটেন্স সেম হবে। তাহলে 500, 600 আর 800 যদি 3টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হয় 4FS এর ক্ষেত্রে, তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে ডিসটেন্স কত হইতে পারে বলে আপনার ধারণা এই এক্সাম্পল থেকে? নিশ্চয়ই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলোর মাঝখানে কত ডিসটেন্স ছিল? বা দেখেন অ্যান্সার বলে অ্যান্সার বুঝেন নাকি সেটা দেখেন। মিসিং যে ফ্রিকোয়েন্সিটা, যে ফ্রিকোয়েন্সিটা এখানে মিসিং আছে সেটা হচ্ছে 700 হার্টজ। কারণ শুধুমাত্র এটাই মেক সেন্স করবে। দেখেন 4টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে লাস্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বা যেটা বাকি আছে সেটা যদি 700 হয়, তাহলে প্রত্যেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিসটেন্স কত করে হয়? 100 হার্টজ করে হয়। বুঝতে পারছেন? তো অনেকের অ্যান্সার দেখলাম, অ্যান্সারটা এরকম যে তারা লাস্ট যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেটা বলছে হচ্ছে ধরেন 1100 হার্টজ। হোয়াট দে থট ইজ যে একটা থেকে আরেকটাতে 100 বাড়ছে, সেকেন্ড থেকে থার্ডটাতে 200 বাড়ছে, তাহলে থার্ড থেকে ফোর্থটাতে 300 বাড়বে, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে সবগুলোর মধ্যে সেম ডিসটেন্স থাকতে হবে, দুইটা অ্যাডজাসেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একই ডিসটেন্সে থাকবে। সো ফোর্থ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বা যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা নাই দেওয়া সেটা হবে 700 হার্টজ। ঠিক আছে, এনিথিং এলস? ওকে, সো কুইজ তো হয়ে গেল। নেক্সট একটা টপিক হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টে
যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করতে বলা হয়েছিল সেটা এত ইউজ করবেন, দেখবেন এটা কমেন্ট হিসেবে মনে হয় বলে দিছেন, দেখি তো, বলে দিলে বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনাদের এক্সাম ডিটেলসও এটা কমেন্ট হিসেবে পোস্ট করা আছে। সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এত হার্জ ইউজ করবেন ল্যাব অ্যাসাইনমেন্টে। আর আমার ডিসকাশন একটা 25 থেকে, ওকে, এখানে আর বলার কিছু নাই। সো let's start with the topic of our discussion, that is time division multiplexing. Actually we are trying to prepare for the theory exam. Okay, so one more time, multiplexing means আমরা একটা সিগন্যাল ট্রান্সমিট না করে মিক্স অফ সিগন্যাল ট্রান্সমিট করব। একটা ইন্ডিভিজুয়াল সিগন্যাল ট্রান্সমিশনের বদলে কয়েকটা সিগন্যালকে কম্বাইন করে ট্রান্সমিশন করব। তাহলে এটা যদি হয় ট্রান্সমিটার এন্ডে, এই ঘটনা যদি ঘটে ট্রান্সমিটার এন্ডে, তাহলে রিসিভার এন্ডে কি ঘটবে? সেই কম্বিনেশন যেটা ছিল সিগন্যালের, সেখান থেকে আমরা আবার ডিফারেন্ট সিগন্যালগুলোকে সেপারেট করব, রাইট? কেন এই কাজটা কেন করতে হচ্ছে? রিসিভিং এন্ডের কাজটা কেন করতে হলো? মাল্টিপ্লেক্সিং এ সিগন্যাল আসছে এটা বোঝার জন্য। মাল্টিপ্লেক্সিং এ আমি সিগন্যাল যদি কম্বিনেশন করি তাহলে রিসিভিং এন্ডে আমাকে আবার সিগন্যাল সেপারেশন করতে হবে না, বিকজ ডেটা কমিউনিকেশনে সবসময় আমার গোল থাকবে কি? রিসিভার যেন আমার অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে রিকভার করতে পারে, দ্যাট ইজ অলওয়েজ মাই গোল। তাহলে সেই মেসেজ সিগন্যালের উপরে আমরা যেই ধরনের প্রসেসিংই করি না কেন ট্রান্সমিটিং এন্ডে, আমাকে অবশ্যই রিসিভিং এন্ডে সেটার একটা ইনভার্স প্রসিডিং করতে হবে, যেন অরিজিনাল মেসেজটাকে রিসিভার রিড করতে পারে, ডিটেক্ট করতে পারে। যাই হোক, তো এগেইন মাল্টিপ্লেক্সিং এর কাজ তো হচ্ছে সিগন্যাল কম্বাইন করা, সিগন্যালগুলোকে গ্রুপ করা, ট্রান্সমিশনের আগে একসাথে গ্রুপ করে তারপর ট্রান্সমিট করবে। সো অটোমেটিক্যালি রিসিভিং এন্ডে আমি করব সেপারেশন। এখানে বিষয়টা হচ্ছে এই যে সিগন্যাল আমি কম্বাইন করতেছি, কম্বাইন করাটা কোনো ঘটনা না, আসলে কম্বাইন খুব সহজেই করা যায়। আপনি 2-3টা সিগন্যালকে অ্যাডিশন করতে, আপনি কম্বাইন করতে চাচ্ছেন, মিক্স করতে চাচ্ছেন, ইফ ইউ ডু অনলি অ্যাডিশন দ্যাট ইজ গুড ইনাফ। যোগ করলেই, সিগন্যালগুলো যোগ করে দিলেই মিক্স হয়ে যাবে, তো সেটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে আসলে, বা ডিফিকাল্ট হচ্ছে আসলে এই কাজটা করা, এই রিসিভিং এন্ডের সেপারেশনটা করা। ঠিক আছে, আমি যে রিসিভিং এন্ডে ডিফারেন্ট সিগন্যালগুলোকে আবার সেপারেট করতে চাই, এই সেপারেশনের জন্য আমার কোনো না কোনো একটা মার্কার থাকতে হবে। মার্কার বলতে আমি বুঝাচ্ছি যে কোন একটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। যেহেতু আপনি সিগন্যাল সেপারেট করতে চাচ্ছেন, তো সিগন্যালগুলোকে সেপারেট করার মতো যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স আপনার হাতে না থাকে, দেন উই ক্যান নট ডু ইট। সো কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে আপনি এই সেপারেশনটা রাখতেছেন, বা কোন ক্যারেক্টারিস্টিক্সটাকে আপনি আলাদা রাখতেছেন সিগন্যালগুলোকে কম্বাইন করার সময়, তার উপর বেস করে এই মাল্টিপ্লেক্সিং এর নামগুলো আসছে, এফডিএম, ডাব্লিউডিএম, টিডিএম। তাহলে আমি যখন এফডিএম করবো যে অ্যাটলিস্ট ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যালগুলো সেপারেট থাকবে, ডাব্লিউডিএম এ ওয়েভলেন্থের বেসিসে সিগন্যালগুলো সেপারেট থাকবে, আর টিডিএম এ হচ্ছে টাইম ডোমেইনে সিগন্যালগুলো সেপারেট থাকবে। ওকে, এটা হচ্ছে আমার কোড। আচ্ছা, আর কখন মাল্টিপ্লেক্সিং করব, কোন ক্ষেত্রে আমি মাল্টিপ্লেক্সিং এর জন্য যাব? যখন আমার অ্যাভেলেবল রিসোর্স থাকবে অনেক বেশি। অর্থাৎ আপনার তো কমিউনিকেশনের জন্য কোনো না কোনো একটা মিডিয়া থাকবে, তো আমরা তার দিয়ে চিন্তা করি, জিনিসটা আমাদের তার দিয়ে চিন্তা করতে ইজিয়ার হয়। যেমন এরকম একটা কেবল আছে পয়েন্ট এ আর পয়েন্ট বির মাঝখানে, ঠিক আছে, হোপফুলি কেবলটা দেখতে পাচ্ছেন। তো এই কেবলটার ব্যান্ডউইডথ 10 মেগাহার্টজ। আর আপনার হাতে অনেকগুলো সিগন্যাল আছে, সিগন্যালস ইচ অফ মেবি 10 কিলোহার্টজ ব্যান্ড। সিগন্যাল আছে অনেকগুলো আপনার হাতে, প্রত্যেকটা 10 কিলোহার্টজ ব্যান্ডউইডথের। আর যেই কেবল আছে সেটা সাপোর্ট করতে পারে 10 মেগাহার্টজ। তাহলে কেবলের সাপোর্ট অনেক বেশি সিগন্যালের নেসেসিটির তুলনায়। এই ক্ষেত্রে আমরা কেবলের থ্রু একটা সিগন্যালকে ট্রান্সমিট না করে অনেকগুলো সিগন্যাল কম্বাইন করে ট্রান্সমিট করার কথা চিন্তা করতে পারি। ওকে, সো সবসময় আমরা মাল্টিপ্লেক্সিং এ তখনই যাব যখন আমার এই যে মিডিয়াতে এক্সেস অ্যামাউন্ট অফ ব্যান্ডউইডথ অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, যদি এক্সেস অ্যামাউন্ট অফ ব্যান্ডউইডথ না অ্যাভেলেবল থাকে, যেমন এরকম যদি হয় সিনারিওটা,
সিগন্যালের জন্য প্রয়োজন কত কিলোহার্টজ ব্যান্ডউইথ এখানে? স্যার 10 কিলোহার্টজ। আর কেবল কত সাপোর্ট দিতে পারতেছে স্যার 12। স্যার এখানে কি 12 কেবলের সাপোর্ট, এখানে কেবলের যে এক্সট্রা সাপোর্ট সেটা কি টু মাচ অ্যাবান্ডেন্স, মানে অনেক কি এক্সট্রা সাপোর্ট করতে পারতেছে? মোটামুটি No, sir. যতটুকু No, sir. রিকোয়ারমেন্ট প্রায় ততটুকুই তো সে সাপোর্ট দিতে পারতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার মাল্টিপ্লেক্সিং এ আসলে যাওয়ার কোনো মানে হয় না, আমি সাকসেসফুলি মাল্টিপ্লেক্সিং এই ক্ষেত্রে করতেই পারবো না। ওকে, তো ওয়ান মোর টাইম, ওয়েন মাই সাপোর্ট ইজ multiple times greater than what I need, in that type of scenario I can think about combining multiple signals. Okay, যাই হোক আজকের ফোকাস হচ্ছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং টু বি এক্সাক্ট টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মধ্যে আমাদের কাজ হচ্ছে আসলে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে চিন্তা করা। ওকে, সিনক্রোনাস টিডিএম নিয়ে চিন্তা করা। সিনক্রোনাস টিডিএম যেন কোন জিনিস? স্যার সবই সেম থাকবে স্যার, ব্যান্ডউইথ। সিনক্রোনাস টিডিএম কাকে বলে? সিনক্রোনাস টিডিএম হচ্ছে এরকম সিনারিওকে সিনক্রোনাস টিডিএম বলে। যদি আমার হাতে ডিজিটাল সিগন্যাল থেকে তিনটা, ডিজিটাল সিগন্যাল 1, ডিজিটাল সিগন্যাল 2, ডিজিটাল সিগন্যাল 3, আর আমি যদি টিডিএমটা এভাবে করি যে আমি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ এদের প্রত্যেককে সেম অ্যামাউন্ট অফ প্রায়োরিটি দিব। 0 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড এই টাইমটা আমি ট্রান্সমিট করব হচ্ছে আবার 0.1 সেকেন্ড থেকে একটু লিখে নিই, ওয়েট করেন। ওকে, 0.0 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড আমি ট্রান্সমিট করতেছি DS1 এর একটা পোর্শন। 0.1 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ড DS2 এর একটা পোর্শন। 0.2 সেকেন্ড থেকে 0.3 সেকেন্ড DS3 এর একটা পোর্শন। তাহলে অটোমেটিক্যালি 0.3 সেকেন্ড থেকে 0.4 সেকেন্ড কি ট্রান্সমিট করব আমি? DS1। তাহলে নেক্সট 0.1 সেকেন্ড আবার কি ট্রান্সমিট করব? স্যার DS2। নেক্সট 0.1 সেকেন্ড তাহলে আবার DS2 আসবে। 0.4 থেকে 0.5 এভাবে ঘুরতে থাকবে যতক্ষণ না আমার ওভারঅল ট্রান্সমিশনটা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো এই যে এখানে আলাদা আলাদা যে ডিজিটাল সিগন্যালের সোর্সগুলো ছিল তাদেরকে কি আমি সেম প্রায়োরিটি দিছি না ডিফারেন্ট প্রায়োরিটি দিছি? প্রত্যেকটা চ্যানেলকে ইনপুটকে সেম প্রায়োরিটি দিচ্ছি, 0.1 সেকেন্ড করে অ্যালোকেট করে যাচ্ছি। সো এই সিনারিওটাতে যেই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে সেটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম। সো হোয়াট ইজ সিনক্রোনাস টিডিএম? While combining digital signals, time allocation will be same for each individual signal. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিগন্যালের জন্য টাইম অ্যালোকেশন যদি সেম হয় তাহলে আমরা সেটাকে সিনক্রোনাস টিডিএম বলতে পারবো। আর সিনক্রোনাস টিডিএমের শর্তটা কি, কন্ডিশনটা কি? আমরা সিনক্রোনাস টিডিএম তখনই করতে পারবো যখন ডেটা রেট অফ ইচ অফ দোজ ডিজিটাল সিগন্যালস আর সেম। সো এরকম যদি সিনারিও হয় যে ডিজিটাল সিগন্যাল 1 এর বিট রেট হচ্ছে 100 bps, ডিজিটাল সিগন্যাল 2 দ্যাট ইজ অলসো 100 bps, DS3 is also 100 bps। এই সিনারিওতে আমি এই তিনটা সিগন্যালকে নিয়ে আসলে সিনক্রোনাস টিডিএম করতে পারতাম। এইখানে এই যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিরকম ল্যাগ এক্সপেরিয়েন্স করা যাচ্ছে? না স্যার কোনো ল্যাগ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাবেন যদি খুব বেশি ল্যাগ হয় বা মিসম্যাচ মনে হয়, লেট মি নো। সো যেটা বলতেছিলাম আর কি, তো সিনক্রোনাস টিডিএম এর ডেফিনেশন হচ্ছে খুব সহজ, সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া, আর কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ডিজিটাল সিগন্যালের ডেটা রেট সেম হতে হবে। ওকে, যেমন প্রত্যেকটা ডিজিটাল সিগন্যালের ডেটা রেট 100 bps, এই ক্ষেত্রে এটা ওয়ার্ক করবে। বাট যদি এরকম হতো ঘটনাটা, এই ক্ষেত্রে কি আমি তিনটা সিগন্যালকে পারবো সিনক্রোনাস টিডিএম করতে ডিরেক্টলি? এই ক্ষেত্রে ডিরেক্টলি সিনক্রোনাস টিডিএম করা যাবে না তিনজনকে। আচ্ছা যাই হোক, তো আরেকবার আমি একটু অন্য আরেকটা এক্সাম্পল একটু দেখতে চাই। এটা এরকম এক্সাম্পলটা দেখুন, মনে করেন DS1 এ, ধৈর্য নিয়ে দেখতে হবে আর কি কাইন্ডলি।
ধরেন সিনারিওটা কিছুটা এরকম আর কি। এগুলোই হচ্ছে সবগুলা ডেটা। DS1 এর মধ্যে এই ডেটাগুলোই আছে ট্রান্সমিট করার জন্য, DS2 এর মধ্যে এই ডেটাগুলো আছে ট্রান্সমিট করার জন্য, DS3 এর মধ্যে এই কয়েকটা ডেটা আছে, এই কয়েকটা বিট আছে ট্রান্সমিশনের জন্য। এবং আমরা ঠিক করছি যে আমাদের স্মল আর এর ভ্যালু হচ্ছে 3। স্মল আর দিয়ে জানি কি বুঝায়? হোয়াট ডাজ স্মল আর স্ট্যান্ডস ফর? স্যার প্রতিটা স্যার পালসের data কয়টা element by sector বিট element. রিপ্রেজেন্ট করে? প্রতিটা পালসে কয়টা বিট রিপ্রেজেন্ট করে, এটার আরেকটা মিনিং আছে, দ্যাট ইজ নাম্বার অফ বিটস দ্যাট উই প্রসেস অ্যাট এ টাইম। যে কয়টা বিটকে আমরা অ্যাট এ টাইম কনসিডারেশন করি যে কোনো প্রসেসিং এর সময়, সেটাও স্মল আর এর ভ্যালু, একই জিনিস রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে দেখেন আমার এখানে স্মল আর এর এই ভ্যালুটা যদি আমি বলি 3, তাহলে আমি কত বিট অ্যাট এ টাইম কনসিডার করতেছি? স্যার 3 বিট। তাহলে DS1 এ প্রথম যে 3টা বিট সেটা এই 3টা না, দেখা যাচ্ছে Yes, sir. ইনভার্টেড কমার মধ্যে। Yes, আর sir. DS2 এর প্রথম 3টা বিট। তাহলে দেখেন এই যে 0 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, এখানে যে বলতেছি আমি যে DS1 এর একটা পোর্শন এই জায়গাতে ট্রান্সমিটেড হবে, এই পোর্শনটাই হচ্ছে আসলে তাহলে আপনার 111। 111 আচ্ছা, এখানে আসলে প্রথমবার এই বিট 3টাই ট্রান্সমিট করা হচ্ছে। ওকে, তাহলে এই যে DS2 এর এখানে যে বিট আমি বলতেছি ট্রান্সমিট করা হচ্ছে, এখানে তাহলে কি ট্রান্সমিট করা হচ্ছে? 010, রাইট? দেন এখানে ট্রান্সমিট করা হচ্ছে 110। তাহলে এই জায়গায় কি বিট ট্রান্সমিট করা হবে? এখানে স্যার 000 এখানে তাহলে ট্রান্সমিট করা হবে হচ্ছে নেক্সট 3 বিট ফ্রম DS1, সো 000। তারপরেরটা তারপর স্যার 101। আচ্ছা আমি একটু কমাই, এই জিনিসগুলো এত বেশি হলে দেখাইতে আসলে অনেক সময় লাগে, আমি একটু বিট কমাই নিয়ে আসি, ওয়েট করেন। আচ্ছা হ্যাঁ, এই জায়গাতে কি হবে? 101 স্যার। 101, মানে এটা আর কি। ওকে, তাহলে নেক্সট কি বিট ট্রান্সমিট হবে? 0.5 সেকেন্ড থেকে 0.6 সেকেন্ড। কোথা থেকে আসবে এটা? এটা স্যার DS3 থেকে 011। আচ্ছা এবার নেক্সট 0.1 সেকেন্ড কি হবে? স্যার DS1 তো কমপ্লিট স্যার। DS1 তো কমপ্লিট, কিন্তু ও তো সবাইকে সেম প্রায়োরিটি দিয়ে যায়, রাইট? ইয়েস স্যার। এরকম হবে বিষয়টা, দেখেন ও ঠিকই আবারও DS1 এর জন্য সে টাইম অ্যালোকেটই করবে, ওকে, বাট DS1 এর কি কোনো কিছু ট্রান্সমিট করার মতো আছে? ওই না স্যার। ঘরটাই ব্ল্যাঙ্ক থাকে। এরকম হবে বিষয়টা, এখানে শেষ হবে ট্রান্সমিশন। ওকে, আচ্ছা এই জায়গাতে একটু খেয়াল করেন তো, এখানে এই যে DS1 10 BPS, তাহলে ওর থেকে যে 3টা করে বিট ট্রান্সমিট করতেছে, এই 3টা বিটের ট্রান্সমিশনের জন্য কত সময় লাগবে? DS1 এর কত সময় লাগতো এই 3 বিটের জন্য? স্যার 0.1 সেকেন্ড। কেন? ওর বিট রেট 10 BPS যদি হয়, তাহলে এখানে এই 3টা বিটের জন্য ওর 0.3 সেকেন্ড লাগবে না? ইয়েস স্যার। 3 বিটের জন্য কত সময় আরেকবার বলেন? 3 বিটসের জন্য কত টাইম লাগতেছে? স্যার 0.1 সেকেন্ড। 2.3 সেকেন্ড, রাইট?
0.3 সেকেন্ড। দেখেন DS2 তেও দেখেন 3 বিটসের জন্য 0.3 সেকেন্ড, DS3 তেও 3 বিটসের জন্য 0.3 সেকেন্ড, রাইট? কিন্তু আমি যখন সিনক্রোনাস TDM করব, আমার কাজটাই হচ্ছে যে কয়টা সোর্স থাকবে, যেমন এখানে কয়টা সোর্স আছে, 3টা সোর্স, তাহলে আমি 3 টাইমস ফাস্টার ডেটা ট্রান্সমিট করব আমি যখন TDM করব। দেখেন এখানে দেখেন যে পোর্শনটা সিলেক্টেড হয়েছে, এই পোর্শনটা কত ডিউরেশন? এই 3টা পার্টে টোটাল ডিউরেশন কত টাইমের? স্যার 0.3। এই 3টা পার্টে টোটাল ডিউরেশন অফ টাইম হচ্ছে 0.3 সেকেন্ড। তার মধ্যে আপনি কয়টা বিট ট্রান্সমিট করছেন? স্যার 6টা। আবার একবার গুনে দেখেন কয়টা বিট ট্রান্সমিট করছেন। স্যার 9টা স্যার। 9টা বিট ট্রান্সমিট হয়েছে। তাহলে সরি স্যার 9টা। দেখেন, হ্যাঁ 9টা। সো TDM এর আগে আপনি কিন্তু 0.3 সেকেন্ডে 3টা বিট ট্রান্সমিট করতেছিলেন, আর এখন TDM এর পরে আপনি সেই একই 0.3 সেকেন্ডে কয়টা বিট ট্রান্সমিট করতেছেন? স্যার 9টা। 9টা। সো এই যে TDM এর পরে বিট রেটটা কত হয়ে গেছে তাহলে? বিট রেট 3 গুণ হয়ে গেছে না, রাইট? ইয়েস স্যার 3 গুণ হয়ে গেছে। এই জন্যই আমরা এভাবে বিট রেট বের করি। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা যখন আউটপুট বিট রেট বের করি এভাবে বের করি না, বিট রেটটাকে নাম্বার অফ ইনপুট দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ওকে, সো এরকম হবে সিনক্রোনাস TDM এর কাজটা। যাই হোক, লাস্ট ক্লাসে আমরা সিনক্রোনাস TDM এর ম্যাথ সলভ করা দেখছি, আজকের ক্লাসেও দেখবো কিছুটা। সো একটু রিভিউ দিয়ে আসি, ওরা ইয়াতে কি বলে, স্লাইডে কি বলতেছে সেটা একটু দেখে আসি। সো ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখানো হয়েছে, সিনক্রোনাস TDM দেখতে চাচ্ছি একটু এক্সাম্পল গুলা, নাথিং এলস, একটু এক্সাম্পল দেখতে চাই, দ্যাটস ইট। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে? স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? জি স্যার। থ্যাঙ্কস এ লট। ওকে, সো কোথায় ছিলাম? এই এক্সাম্পলটা দেখতে চাই, এক্সাম্পল 6.5। So the question says that in figure 6.13 the data rate for each input connection is 1 kbps if one bit at a time is multiplexed. What is the duration of each input slot, each output slot, each frame? এটা হচ্ছে কোশ্চেন। ওকে, কি কি ইনফরমেশন জানা আছে? ফিগারের কথা বলা আছে, একটু ফিগারটা কি দিছে দেখি। ওকে, এই যে এই ফিগার থেকে করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিগার আর কি। তো ফিগারে কয়টা ইনপুট দেখা যাচ্ছে? এই ফিগারটাতে কয়টা আছে ইনপুট? স্যার 9টা। ইনপুট কয়টা? কয়টা ইনপুট 9টা চ্যানেল আছে ফ্রেম এখানে? স্যার। ফ্রেম না না, ইনপুট চ্যানেল আছে, দেখেন সোর্স আছে 3টা এখানে। আচ্ছা স্যার, জি স্যার 3টা। ঠিক আছে, তো ইনপুট সোর্স হচ্ছে 3। ভালো কথা, এটাই লিখলাম। The number of sources goes to 3. Okay, then they are saying that a small r, value of a small r is 1. যেহেতু 1 bit at a time is multiplexed. আচ্ছা, তারপর কিছু ডিউরেশন জানতে চাচ্ছে। ওকে, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, that is input data rate. Input data rate is given as 1 kbps. Okay, so first of all, duration of
each input slot, duration of input unit, এটা আর কি জানতে চাচ্ছি আপনার কাছে, বা স্লট যেমনই বলেন। তো সেটার ভ্যালু হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1k or 1 millisecond. Okay, any confusion? Duration of input unit, এই যে ইনপুট ইউনিটের ডিউরেশন বের করতে বললো, এখানে আমি কয় বিটের জন্য ডিউরেশন বের করব? ইনপুট ইউনিটের যে ডিউরেশন বের করতে বলতেছে, কত বিটের ডিউরেশন করব আমি? স্যার 1 বিটের জন্য। 1 বিটের জন্য। কেন? আর প্রতি ইয়াতে স্যার 1 বিট করে, কারণ প্রতি ইউনিটে একটাই বিট আছে। যদি এখানে বলতো যে in figure 6.13 the data rate for each input connection is 1 kbps if 2 bits at a time is multiplexed, তাহলে ডিউরেশন অফ ইনপুট ইউনিট এইখানে কি চেঞ্জ হইতো? স্যার 2 হইতো স্যার, 2। এটা 2 ডিভাইডেড বাই 1k হইতো তখন, রাইট? ওকে, যাই হোক, আপাতত আমাদের জন্য অ্যান্সার হচ্ছে 1 মিলিসেকেন্ড। দেন আউটপুট স্লটের ডিউরেশন বের করতে বলছে। আচ্ছা, আউটপুট স্লটের যে আমি ডিউরেশন বের করব, এটার জন্য আমার আসলে জানা উচিত আউটপুট ডেটা রেট প্রথমে। তো আউটপুট ডেটা রেট আমার এই জায়গাতে হবে, দেখেন 3 into 1 kbps or 3 kbps। যেহেতু তিনটা ইনপুট ছিল, প্রত্যেকটা 1 kbps এর, সো টোটাল আউটপুট ডেটা রেট হবে 3 kbps। এটা আমি এমনি বের করে রাখলাম, সাইডের কাজ এটা। ওকে, এখন আমার পক্ষে এটা বের করা সম্ভব। ডিউরেশন অফ আউটপুট ইউনিট অথবা স্লট। সো এই ডিউরেশনটা হবে এগেইন 1 ডিভাইডেড বাই 3k or 0.333 মিলিসেকেন্ড। এগেইন আউটপুট ইউনিটের যে এখানে ডিউরেশন বের করবো, আউটপুট ইউনিটে কয়টা বিট আছে? একটাই বিট আছে। ওকে, ইনপুট ইউনিট সাইজ, আউটপুট ইউনিট সাইজ অলওয়েজ সেম হবে, and that is equal to small r. Whatever your small r value is, that is your input unit size, that is also your output unit size. Okay, so output ইউনিটের ডিউরেশন বলতো একটা বিটের জন্য এই ডিউরেশন বের করতে বলতেছে আউটপুটে, তাহলে আউটপুটে একটা বিটের ডিউরেশন হবে 1 ডিভাইডেড বাই 3k, বিকজ হিয়ার ডেটা রেট ইজ 3 kbps। তাহলে 3k বিট যায় 1 সেকেন্ডে, সো একটা বিটের জন্য টাইম লাগবে 1 ডিভাইডেড বাই 3k or 0.333 মিলিসেকেন্ড। অ্যান্ড ফাইনালি ফ্রেমের ডিউরেশন জানতে চাচ্ছে আপনার কাছে। ওকে, ভালো কথা। এক তো আমরা ফ্রেমের ডিউরেশন এমনিই বলতে পারি, ফ্রেম ডিউরেশন ইজ অলওয়েজ সেম উইথ হুইচ ওয়ান? ফ্রেম ডিউরেশন সবসময় কার সাথে সেম হবে? অলওয়েজ ইনপুট ইউনিট ডিউরেশনের সাথে সেম হবে ফ্রেম ডিউরেশন, অলওয়েজ। সো ইনপুট ইউনিট ডিউরেশন এই জন্য আমরা হিসাব করছিলাম এখানে 1 মিলিসেকেন্ড, তাহলে আমরা ফ্রেম ডিউরেশনকেও বলতে পারবো 1 মিলিসেকেন্ড। ওকে, সো দ্যাটস ইট ফর দ্য এক্সাম্পল 6.5. Okay, let's try another one. Let's try this one. Acha. Figure 6.14 shows synchronous TDM with a data stream for each input and one data stream for the output. The unit data is 1 bit. Then find something. Okay. So if you look into the figure, how many input sources are there? কয়টা আছে সোর্স? 4টা। আর প্রতিটা সোর্সের বিট রেট কত? স্যার 1 mbps। 1 mbps। সো ফিগার থেকে এই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে, সো সেটাই লিখি। নাম্বার অফ সোর্সেস হচ্ছে আমার এখানে 4 and input data rate 1 mbps, এটা জানি। আর কোশ্চেনে যদি আরেকবার একটু তাকাই, এখানে বলা আছে দেখেন দ্য ইউনিট অফ ডেটা ইজ 1 বিট। এখান থেকে আমরা জানি যে স্মল r হচ্ছে 1। এটা আবার কার সাইজ রিপ্রেজেন্ট করে? ইনপুট ইউনিটের সাইজ
অথবা আউটপুট ইউনিট সাইজ, যেটাই বল, প্রতিটা ইউনিটের সাইজ হচ্ছে 1 বিট করে। হোয়াট এভার ভ্যালু you get for a small r, that is your unit size for both input and output. Okay, so এই ইনফরমেশন গুলো আছে আমার হাতে। এখন যেগুলো বের করতে বলছে সেগুলো দেখে বের করা যায়। যেমন কোশ্চেন 1 হচ্ছে ইনপুট বিট ডিউরেশন। তো ইনপুট বিট ডিউরেশন মিন কি করে, যে ইনপুটে একটা বিটের জন্য কত সময় লাগবে। তো ইনপুটে একটা বিটের জন্য অবশ্যই এত সময় লাগবে। ওকে, that is your input bit duration. Next, output bit duration জিজ্ঞেস করছে আউটপুটে একটা বিটের জন্য কত সময় লাগবে। তো সেটা বের করতে হলে আমার আগে জানতে হবে আউটপুট ডেটা রেট কত। কত হবে আউটপুট ডেটা রেট? ফোর এমবিপিএস। সো আউটপুট বিট ডিউরেশন আমরা পাবো 1 divided by 4 Mbps. Let me know if you have any confusion. So that is your output bit duration. Okay. Then C তে বলছে আউটপুট বিট রেট ক্যালকুলেট করতে। অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, দেখেন এই যে B তেই ক্যালকুলেট করা আছে। সো লিখে ফেললাম অ্যান্সার। ফাইনালি ডি তে ক্যালকুলেট করতে বলছে হচ্ছে দ্য আউটপুট ফ্রেম রেট, মানে আউটপুটে 1 সেকেন্ডে আমি কতগুলো ফ্রেম ট্রান্সমিট করি সেটা। ওকে, কিভাবে বের করতে পারবো এটা বলেন তো? আউটপুট ফ্রেম রেট কিভাবে বের করা যাবে এখানে? সেকেন্ডে কতগুলো ফ্রেম ট্রান্সমিশন হচ্ছে, কেমনে বের করতে পারবো এটা? বের করা যাবে আউটপুট ফ্রেম রেট বা ফ্রেম রেট? আছি আমি ক্লাসে নাকি বের হয়ে গেছে? জি স্যার। ফ্রেম রেট কিভাবে ক্যালকুলেট করা যাবে? আপনাদেরকে একটা ক্লাস টাস দিতে হবে আজকে আবার। স্যার নাম্বার অফ সোর্সেস আর স্যার মানে আচ্ছা, আউটপুট এখানে ফ্রেম সাইজ কত? ফ্রেম সাইজ স্যার ফ্রেম জিনিস জানো, প্রত্যেকটা সোর্স থেকে একটা করে ইউনিট নিয়ে, ইনপুটে প্রতিটা সোর্সের থেকে একটা একটা করে ইউনিট নিয়ে যেই হোয়াট এভার ইউ ফর্ম দ্যাট ইজ ইউর ফ্রেম। তাহলে ফ্রেমে সবসময় কয়টা ইউনিট থাকবে? নাম্বার অফ ইউনিটস ইন ফ্রেম উইল বি অলওয়েজ অ্যাজ নাম্বার অফ সোর্সেস। তো আপনার যদি সোর্স হয় 10টা, তাহলে ফ্রেমে কয়টা ইউনিট থাকবে? স্যার 10টা ফ্রেমে তাহলে 10টা ইউনিটই থাকবে সেই ক্ষেত্রে। তো আমার এই জায়গাতে এই এক্সাম্পলটাতে এই এক্সাম্পলে কতগুলো ইনপুট সোর্স আছে? স্যার 4টা। তাহলে ফ্রেমের সাইজ হচ্ছে 4 ইনটু ইউনিট, ইউনিটে যে কয়টা বিট আর কি, এবং ইউনিটে আছে একটা করে বিট, তাহলে ফ্রেমের সাইজ হচ্ছে 4 বিটস। 4 বিট স্যার। 4 বিটস, দ্যাট ইজ মাই ফ্রেম সাইজ। আচ্ছা, ভালো, ফ্রেম সাইজ পেলাম, বাট আমি জানতে চাই হচ্ছে ফ্রেম রেট কত। দেখেন তো আউটপুট ডেটা রেট জানা আছে নাকি? ইয়েস স্যার 4 এমবিপিএস। 4 এমবিপিএস যদি আউটপুট ডেটা রেট হয়, হোয়াট ডাজ দ্যাট মিন? 4 এমবিপিএস ডেটা রেট বলতে কি বুঝেন? স্যার 1 সেকেন্ডে স্যার 4 মেগা বিটস ট্রান্সমিট হচ্ছে, রাইট? তো 1 সেকেন্ডে যদি 4 মেগা বিটস ট্রান্সমিট হয়, তার মানে কি এই না যে 1
এতগুলা ফ্রেম ট্রান্সমিট হচ্ছে। ইয়েস স্যার। যেহেতু প্রতিটা ফ্রেমের সাইজ হচ্ছে 4 বিট করে, তাহলে 4 মেগা বিটস এর মধ্যে নিশ্চয়ই এতগুলো ফ্রেম আছে। তাহলে এটাই হচ্ছে ফ্রেম রেট অথবা 1 মেগা এফপিএস। দ্যাট উইল বি আওয়ার ফ্রেম। এটা ইউনিটটা কি দিছেন স্যার? এফপিএস, ফ্রেমস পার সেকেন্ড। জি স্যার। ওকে, মুভিং অন, দেখি আর কি এক্সাম্পল আছে। এটা দেখবো না, সেম টাইপের দেখে নিবেন এটা। আচ্ছা, এই স্লাইডে আর বলার মতো কিছু নেই, দেখি নতুন স্লাইডে কি আছে। আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা একটু দেখি। ব্লক ডায়াগ্রামটা আমাদের কাজে দিবে, এক্সামের জন্য মুখস্থ করতে হবে না, বাট একটু কাজে দিবে ব্লক ডায়াগ্রামটা। স্যার হ্যাঁ বলেন। স্যার টিডিএম এর ক্ষেত্রে স্যার ওই যে এক্সট্রা একটা বিটের হিসাবটা বলছিলেন স্যার ওই যে আগের ক্লাসে। হ্যাঁ দেখাবো তো, দেখাবো এটা। আচ্ছা যাই হোক, দেখেন আমরা সিনক্রোনাস টিডিএম করতেছি। সিনক্রোনাস টিডিএম এর ব্লক ডায়াগ্রামটা আমরা অনেকটা এভাবে কনসেপচুয়ালাইজ করতে পারি। এবং 3টা ইনপুট সোর্স আছে, সোর্স এ, সোর্স বি এন্ড সোর্স সি। তো ট্রান্সমিটিং সাইডে একটা সুইচ থাকবে, এই সুইচ যখন যার জন্য অন থাকবে আমরা সেই সোর্সের, ওকে, ট্রান্সমিটিং সাইডে সুইচটা যখন যার জন্য অন থাকবে তার থেকে আমরা ডেটা ফেচ করতেছি, ডেটা নিয়ে আসতেছি অনেকটা এরকম। তাহলে একটা পার্টিকুলার টাইম এই সুইচটা, যেমন এই এখন ফিগারে সুইচটা কার জন্য অন আছে, কোন চ্যানেলের জন্য? ট্রান্সমিটিং এন্ডে কার জন্য অন আছে এই সুইচটা? স্যার বুঝিনি স্যার, আবার একটু বলুন স্যার। যেমন ট্রান্সমিটিং সাইডে এই যে ফিগারটা, এই ফিগারে ট্রান্সমিটিং সাইডে যে সুইচ আছে এই সুইচটা এখন কারেন্টলি কার জন্য অন আছে? স্যার A1 B1 C1 চ্যানেল এ এর জন্য অন আছে এখন। দেখেন সুইচটা, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা চ্যানেল এর সাথে কানেক্টেড শুধুমাত্র। ইয়েস স্যার। সো এখন সে ডেটা ফেচ করবে সোর্স এ থেকে। তাহলে একটা পার্টিকুলার টাইম পর আবার সে এই বি এর জন্য অন হবে, তখন সে ডেটা ফেচ করবে বি থেকে। আবার যখন সি এর জন্য অন থাকবে তখন ডেটা ফেচ করবে সি থেকে। এভাবে রোটেট করতে থাকবে। এভাবেই সে দেখেন A1 B1 আর C1 কে নিয়ে একটা ফ্রেম ক্রিয়েট করছে, আবার A2 B2 C2 নিয়ে সে আর ফ্রেম ক্রিয়েট করছে। এইভাবে ডেটাটা ট্রান্সমিটেড হচ্ছে। তাহলে রিসিভারের সাইডে, রিসিভারের পার্টটা যদি চিন্তা করেন, রিসিভারের কাজ কি? এই যে A1 B1 C1 কিন্তু রিসিভারের পাওয়ার, রিসিভারের টার্গেট হচ্ছে এই তিনটা সিগন্যাল এ কোনটা, সিগন্যাল বি কোনটা। তাহলে রিসিভারের এখানেও দেখেন সেম ওয়েতে সুইচ থাকবে। রিসিভার কি করবে? প্রত্যেকটা ফ্রেমের একটা পার্টিকুলার টাইম সে ডেটা রিসিভ করবে হচ্ছে শুধুমাত্র চ্যানেল এ এর জন্য, আবার একটা টাইম চ্যানেল বি এর জন্য। যেমন এখানে ফ্রেম 1 যদি খেয়াল করেন, ইফ ইউ নোটিস ফ্রেম 1, ফ্রেম 1 এর 1/3 টাইম এই সুইচটা অন থাকবে চ্যানেল এ এর জন্য, নেক্সট 1/3 টাইম অন থাকবে চ্যানেল বি এর জন্য, নেক্সট 1/3 টাইম অন থাকবে চ্যানেল সি এর জন্য। এইভাবে যদি রোটেট করে তাহলে ডেটাগুলো কারেক্ট চ্যানেলে পৌঁছাবে না, রাইট? ইয়েস স্যার। বাট সেখানেই যদি এই সুইচটাতে সিনক্রোনাইজেশন না থাকে, ও যদি কারেক্টলি যখন যার জন্য অন হওয়া উচিত, যে রিসিভারের জন্য তার ডেটাটা সেন্স করা উচিত, সে যদি তার জন্য সেন্স না করতে পারে, সেই ক্ষেত্রে এই ব্লকগুলো, এই ইউনিটগুলো ভুল রিসিভারে চলে যাবে। So that is why synchronization is important in time division multiplexing, and the whole scenario here, the whole mechanism that you are seeing here is called interleaving. Okay, এটাকে interleaving বলা হয়। আচ্ছা, এই জায়গাতে ইম্পর্টেন্ট কিছু নাই, ইম্পর্টেন্ট আছে, এইসব কথাবার্তা বলা হয়েছে, সো দেখে নিবেন। এই এক্সাম্পলটাও বুঝতে পারা উচিত, সমস্যা হবে না। এমটি স্লটে একটু আসি, এমটি স্লটের কথাটা একটু বলতে চাই। যেমন এখানে দেখেন কয়টা ইনপুট সোর্স আছে এই ফিগারটাতে? স্যার 4টা। তো 4টা ইনপুট সোর্স যদি থাকে আপনার হাতে, 4টা ইনপুট সোর্সকে আমরা সিনক্রোনাস টিডিএম যদি করি, তাহলে 4টা ইনপুট সোর্সকে আমরা সেম প্রায়োরিটি দিব। তো সিনক্রোনাস টিডিএম এর একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি এরকম ভাবে ইনপুট সোর্সদেরকে সেম প্রায়োরিটি দেন, এবং কখনো যদি এমন হয় যে ওই ইনপুট সোর্সের কাছে হয়তো কোনো ডাটা নেই ট্রান্সমিশন পার্টিকুলার টাইম,
কোন একটা পার্টিকুলার মোমেন্টে এরকম হতে পারে যে ওই মোমেন্টটাতে হয়তো আপনার সেকেন্ড যে সোর্স সেই জায়গাতে সেকেন্ড আর থার্ড স্লটের জায়গাতে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এগুলাকে বলা হচ্ছে এমটি স্লট। আমি এমটি স্লট গুড থিং, এই যে কাজটা হচ্ছে এটা ব্যাড কি হিসেবে আমার রিসোর্সের অপচয় হচ্ছে, যে টাইমটা আমার ওয়েস্ট করার কোনো দরকার ছিল না সেই টাইমটা আমি একটা ইনপুট সোর্সের পিছনে ওয়েস্ট করতেছি, ঠিক আছে? সো দ্যাট ক্যান বি টার্মড অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ ফর সিনক্রোনাস টিডিএম। তো এই এমটি স্লটের সমস্যা সমাধান করা যায়, সেটা আমরা একটু পরে দেখব, আসবে একটু পরে, সেটা জেনে রাখলাম আর কি। যাই হোক, মুভিং অন, নেক্সট টপিক টু ডিসকাস ইজ ডেটা রেট ম্যানেজমেন্ট। ডেটা রেট ম্যানেজমেন্ট বোঝার জন্য এই জায়গাটা একটু আমাদেরকে আরেকবার দেখতে হবে। সিনক্রোনাস টিডিএম এর কন্ডিশন কি? সবগুলো ইনপুট চ্যানেল একই হবে অথবা একই ডেটা রেট হবে, রাইট? তো ডেটা রেট ম্যানেজমেন্ট আপনার তখনই প্রয়োজন পড়বে যখন বিষয়টা সেটা না, যে প্রত্যেকটা ইনপুট চ্যানেলের ডেটা রেট সেম নাই, বাট আপনি সিনক্রোনাস টিডিএম করতে চাচ্ছেন। ওকে, ইন দ্যাট সিনারিও ইউ উইল নিড ডেটা রেট ম্যানেজমেন্ট। ওকে, যেমন এই ধরনের একটা সিনারিও যদি চিন্তা করেন যে তিনটা সোর্স আছে আপনার হাতে, চ্যানেল বা ডিজিটাল সিগন্যালের সোর্স আছে তিনটা, DS1, DS2, DS3। তো DS1 এর বিট রেট হচ্ছে 100 bps, DS2 এর বিট রেট হচ্ছে 100 bps, আর DS3 এর বিট রেট হচ্ছে 200 bps। তাহলে এদের তিনটাকে কি ডিরেক্টলি যাবে? নো স্যার। সো এই সিনারিওতে আমি যেটা প্রথমে DS1 আর DS2 কে আলাদা টিডিএম করব, সেখান থেকে যে সিগন্যালটা আসবে DS12 সেটার বিট রেট 200 bps হয়ে যাবে না? তা এখন আমি চাইলে এই DS12 এন্ড DS3 এই দুইটাকে আবার পারবো। ওকে, ম্যাচ করলাম। এই ডেটা রেট কি আমি রেটকে ব্রেকডাউন করে করছি নাকি মাল্টিপল ডেটা রেটকে কম্বাইন করে করছি? এই ডেটা রেট ম্যাচিংটা মাল্টিপল ডেটাকে কম্বাইন। সো মাল্টিপল ডেটা রেটকে কম্বাইন করে যদি আপনার ডেটা রেট ম্যাচিং করতে হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। ওকে, যেমন ওদের স্লাইডের সিনারিওটা দেখি। যেমন দেখেন স্লাইডের প্রথম উপরের ফিগারটা, হিট রেট গুলো দেখেন 40 আর দুইটা আছে 20 তো সবগুলো তো সেম না। সো ডিরেক্ট সিনক্রোনাস টিডিএম করা যাবে। আমি কি করতে পারি 20 আর 20 কে আমি আগে আলাদা টিডিএম করে সেটার বিট রেট এভাবে করতে পারতাম। এরকম সেম সিনারিওর জন্য দেখেন DS1, DS2, DS3 এদের তিনজনের বিট রেট ডিফারেন্ট, 100, 100, 200। আমি যদি এইখানে বিট রেট ম্যাচিংটা এভাবেও করতে চাই যে আমি DS3 কে ব্রেকডাউন করব দুইটা সিগন্যাল, উল্টাটা DS3 কে আমি ব্রেকডাউন করব দুইটা সিগন্যালে, দুইটাই হবে 100 bps 100 bps। তাহলে এখন দেখেন তো যে চারজনেরই বিট রেট 100 bps না? DS1, DS2, DS3A, DS3B চারটারই বিট রেট কত? 100 bps। যেহেতু সেম বিট রেট, নাও আই ক্যান গো ফর সিনক্রোনাস টিডিএম। সো এই এক্সাম্পলে আমি যে বিট রেট ম্যাচিং করলাম সেটা কি মাল্টিপল বিট রেট কম্বাইন করে নাকি কোন একটা বিট রেটকে ব্রেকডাউন করে?
স্যার ব্রেকডাউন করে। তো আপনার যদি বিট রেট ম্যাচিং করতে হয় ব্রেকডাউন করে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং। ওকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড ফিগার ইন দিস স্লাইড। দেখেন 25 25 25 50। তো এই জায়গাতে যেহেতু তিনটা 25 গুলোকে কি কম্বাইন করে 50 বানানো পসিবল কোনোভাবে? আমার কথা কি বোঝা যায়? নিচের ফিগারটাতে কি কোনোভাবে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করা পসিবল? নিচের ফিগারটাতে না স্যার। মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করা সম্ভব না, রাইট? কারণ দুইটা 25কে আপনি কম্বাইন করে না হয় 50 বানাতে পারতেন, বাট লাস্ট 25টাকে আমরা কি করতাম, তাই না? সেখানে কিছু করার ছিল না। যাই হোক, সো আমরা যেটা করতে পারি 50 kbps কে আমরা ব্রেকডাউন করে দুটো 25 kbps বানাবো, দেন উই উইল ডু সিনক্রোনাস স্টেডিয়াম ওভারঅলি। ওকে, তাহলে এটা হচ্ছে মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, সো ওয়ান মোর টাইম, মাল্টি লেভেল আর মাল্টি স্লট কোনটাতে বিট রেটের ব্রেকডাউন হবে বিট রেট ম্যাচিং করার জন্য? মাল্টি লেভেল আর মাল্টি স্লটের মধ্যে কোনটাতে বিট রেট ব্রেকডাউন করে আমি ম্যাচিং করব? স্যার 50 কিলোবাইট পার সেকেন্ড ওটা কি স্যার? হ্যাঁ, মানে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে মাল্টি স্লট, আর যেটাতে কম্বাইন করতে হবে সেটা হচ্ছে মাল্টি লেভেল। ওকে, যাই হোক, এই ফিগারটাতে আরো একবার কাইন্ডলি, আপনি মাল্টি লেভেল করেন আর মাল্টি স্লট করেন, যেটাই করেন, মানে আপনি কম্বাইন করেন বা আপনি ব্রেকডাউন করেন, দেখেন তো এই যে ইনপুট বিট রেটগুলোর মধ্যে কোনো রিলেশনশিপ কি চোখে পড়ে নাকি? যেমন প্রথম সিনারিওতে ইনপুট বিট রেটগুলো ছিল 20 আর 40, সেকেন্ড ফিগারটাতে ইনপুট বিট রেটগুলো হচ্ছে 25 and 50. What type of relationship can you see in these bit rates? যে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য কোনো রিলেশনশিপ দেখা যাচ্ছে? হ্যাঁ, ডাবল স্যার একটা স্যার হাফ এরকম, মানে কোনো যেইটাই হোক ডিফারেন্ট হলেও বিট রেট গুলা একটার একটা মাল্টিপল হিসেবে আছে না? প্রথম সিনারিওতে বিট রেট গুলো হচ্ছে 20 আর 40, 40 কি 20 এর মাল্টিপল তো, রাইট? আবার নিচের এক্সাম্পলে বিট রেট গুলো হচ্ছে 25 আর 50, এখানে আবার 50 হচ্ছে 25 এর মাল্টিপল। তো যখন আপনার বিট রেট এরকম মাল্টিপল রিলেশনশিপ মেনটেন করবে, তখনই আপনার পক্ষে মাল্টি লেভেল অথবা মাল্টি স্লট করা পসিবল। বাট যদি সিনারিও এরকম হয় যে আপনার হাতে ধরেন দুইটা সিগন্যাল আছে, আমরা সহজ উদাহরণে যাচ্ছি আবার, DS1 এটার বিট রেট হচ্ছে 100 bps, বা DS2 এটার বিট রেট হচ্ছে 105 bps। এরকম সিনারিওতে তো আমার মাল্টি লেভেল বা মাল্টি স্লট কোনোটা করেই লাভ নেই, ঠিক আছে? তো এই ধরনের সিনারিওর জন্য ডেটা রেট ম্যানেজমেন্টের ওয়েটা হচ্ছে পালস স্টাফিং। আমরা পালস স্টাফ করব, যেমন এই সিনারিওতে পালস স্টাফ করা মানে কি? পালস অ্যাড করা নাকি পালস রিমুভ করা? পালস স্টাফিং মানে কি? স্যার অ্যাড করা স্যার। প্যাডিং, আমরা বিট প্যাড করব, মানে এক্সট্রা বিট জোড়া দিব আর কি। প্যাডিং এক্সট্রা বিটস with the signal with higher bit rate or lower bit rate। কার সাথে বিট অ্যাড করব এক্সট্রা? স্যার লোয়ার যেটা স্যার। ওকে, with the signal of lower bps বা বিট রেট। যেমন এই যে DS1 যেটা দেখতেছেন, এই DS1 এর সাথে আমি এক্সট্রা 0 প্যাড করে রাখবো। কতগুলো 0 প্যাড করব এক্সট্রা? স্যার 5। 5টা 0 প্যাড করব কতক্ষণ? আপনি 100 bps এ আছে বিট রেটটা অরিজিনালি, আর আপনি 100 bps বিট রেট চান ম্যাচ করার জন্য, তাহলে 5 zeros I need someone discreet. will be padded each second. প্রতি সেকেন্ডে 5টা করে 0 প্যাড করব। Now discover something that would tip the balance of power. Careful how far you take 5টা this. 0 যদি 5 সেকেন্ডে প্যাড করে, 5টা 0 যদি
5 zeros added in 5 seconds, তাহলে বিট রেটটা কত হইতো? চেঞ্জ বিট রেট DS1 এর সিগন্যালের সাথে, দেখে আমি লিখেই দিচ্ছি বিষয়টা, যদি এটা হইতো if 5 zeros are padded in 5 seconds, এই সিনারিওতে DS1 এর বিট রেট কত হতো চেঞ্জ হলো? 105। এই ক্ষেত্রে DS1 এর নতুন বিট রেট হতো 101 BPS, কারণ ওর বিট রেট অলরেডি হচ্ছে 100, আর আপনি প্রতি সেকেন্ডে কয়টা এক্সট্রা বিট অ্যাড করছেন ওর সাথে? ইচ সেকেন্ডে একটাই তো এক্সট্রা বিট অ্যাড করতেছেন, রাইট? সো ওর নতুন বিট রেট হতো 101 BPS, but I want to make it 105 BPS. So what I will do, I will add 5 zeros সেই ক্ষেত্রে DS1 এর চেঞ্জড বিট রেটটা হবে 105 BPS. Now it matches with the bit rate of the other source and we can go for synchronous reading. Okay, so data rate management is done. Next comes frame synchronization, very important topic for us, frame synchronization. তো frame synchronization টা হচ্ছে, এখানে তো আমরা দেখলাম যে ইন্টারলিভিং এর ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখলাম যে why frame synchronization is very important, because if the receiving end's clock is not synchronized, then there is a chance that wrong information will go to wrong recipient. ঠিকমতো সিনক্রোনাইজেশন না থাকলে A1 যেটা চ্যানেল A তে যাওয়ার কথা রিসিভার সাইডে, সেই A1 এর ইনফরমেশনটা হয়তো চ্যানেল B তে চলে যায়। হেল্প করতে, আরো স্ট্রং করতে, অনেক সময় ফ্রেমের সাথে এক্সট্রা বিটস অ্যাডেড অবস্থায় থাকতে পারে। যেমন এখানে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 প্রত্যেকটা ফ্রেমের সাথে কয়টা করে বিট এক্সট্রা অ্যাড হচ্ছে এই ফিগারে সিনক্রোনাইজেশনের জন্য? স্যার 3 - 1 স্যার, দুইটা করে। প্রতিটা ফ্রেমে একটা করে বিট এক্সট্রা অ্যাড হচ্ছে। দেখেন ফ্রেম 1 এর সাথে দেখেন একটা 1 অ্যাড হয়েছে, ফ্রেম 2 এর সাথে একটা 0, ফ্রেম 3 এর সাথে একটা 1, রাইট? সো 1 bit is getting added to each frame for synchronization. তাহলে সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে এরকম এক্সট্রা বিটস অ্যাড হতে পারে আমাদের প্রত্যেকটা ফ্রেমের সাথে। তো অ্যাড হচ্ছে, ভালো কথা, আমাদের সমস্যা তো নাই কোনো। তা আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে এই যে বিটস অ্যাড হচ্ছে, তাহলে আমরা যে এই ধরনের ম্যাথ দেখে আসছি লাস্ট ক্লাসে, দেখেছি না এরকম বিটস ক্যালকুলেশন, ইনফরমেশন ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনে কিছু চেঞ্জ আসবে সিনক্রোনাইজিং বিটস যদি অ্যাড হয়। তো আমরা সেটাই দেখতে চাচ্ছি আর কি, যে সিনক্রোনাইজিং বিটস অ্যাড হলে কি কিরকম চেঞ্জ আসে, কোথায় কোথায় চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, দ্যাট ইজ আওয়ার গোল। সো লেটস হ্যাভ এ লুক। কোয়েশ্চেনটা দেখি আগে, আমাদের হাতে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে এখানে। We are multiplexing 4 channels, each having 1 kbps bit rate. If interleaving unit is 5 bits, then calculate the following. নিচে জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে চাই। দেখেন তো কোয়েশ্চেনে কোথাও সিনক্রোনাইজিং বিটস এর কোনো কথা বলছে? এনি মেনশন অফ সিনক্রোনাইজিং বিটস? তাহলে আমরা সিনক্রোনাইজিং বিটস ছাড়াই এটা সলভ করার চেষ্টা করব। কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু দেখি। যেমন নাম্বার অফ সোর্সেস বলা আছে, কতগুলো? নাম্বার অফ সোর্সেস হচ্ছে 4। দেন আপনাকে দেওয়া আছে ইনপুট ডেটা রেট বা বিট রেট 1 kbps। ফাইনালি দেওয়া আছে ভ্যালু অফ স্মল r, দ্যাট ইজ 5। স্মল r এর এই ভ্যালুটা যেন কি রিপ্রেজেন্ট করে? এটা থেকে আপনি ইনপুট ইউনিটের সাইজ অথবা আউটপুট ইউনিটের সাইজ বলতে পারবেন এই সেম ভ্যালুটা। ওকে, সো লেটস স্টার্ট। তো ইনপুট বিট ডিউরেশন, ইনপুট বিট ডিউরেশনের ভ্যালু হবে হচ্ছে 1/1k or 1 মিলিসেকেন্ড।
Okay, input unit size, input unit duration 5 millisecond, input data rate 1 kbps. Any problem up to this point? ABC te? Achha, very good. Moving on, output data rate. যেহেতু টোটাল আছে 400 বিট, আউটপুটের ডেটা রেট ওভারঅল হবে 4 kbps। ভালো কথা। আউটপুট বিট ডিউরেশন, যেহেতু আউটপুট ডেটা রেট 4 kbps, তাহলে আউটপুট বিট ডিউরেশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 4k or 0.25 মিলিসেকেন্ড। আউটপুট ইউনিটের সাইজ সেম অ্যাজ ইনপুট ইউনিট সাইজ। আউটপুট ইউনিট ডিউরেশন, যেহেতু আউটপুট ইউনিটের সাইজ হচ্ছে 5 বিটস, সো 5 টাইমস 0.25 millisecond or 1.25 millisecond. That is output unit duration. Then comes frame size. We have 4 units in a frame. Each unit has 5 bits. So frame size is 20 bits. Then comes frame duration. 20 bits এর জন্য আমার ডিউরেশন লাগবে হচ্ছে 20 into 0.25 millisecond. So 5 পাবো 5 millisecond. As frame duration is 5 millisecond, that means frame rate is 1 divided by 5 milli. এখান থেকে পাবো 200 fps. ওকে, এফিশিয়েন্সি পরে দেখবো, আপাতত এফিশিয়েন্সি দেখার দরকার নাই, we will look into it later. So without synchronizing bits, that is the way we can calculate these variables. ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করা পসিবল হবে। সো লেটস টেক এ মিনিট। দেখেন এটাতে কোনো সমস্যা থাকলে জানাবেন আমাকে, আমি আসতেছি এই মিনিটে। Okay, so moving on, we want to see the same example if we are actually considering synchronizing bits. Okay, so let's look into that. So now the same question, but with synchronizing bits. It says we are multiplexing 4 channels, each having 1 kbps bitrate. If interleaving unit is 5 bits and 2 synchronizing bits are added to each frame, then calculate the followings. Okay. আচ্ছা, কয়টা বিট অ্যাড হয়েছে সিনক্রোনাইজেশনের জন্য? স্যার দুইটা বিট। কার সাথে এই দুইটা বিট অ্যাড হবে? মনে রাখবেন সব সময় সিনক্রোনাইজিং বিটস অ্যাড হবে হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের সাথে, উইথ ইচ ফ্রেম।
প্রতিটা ফ্রেমের সাথে হচ্ছে সিনক্রোনাইজিং বিটের অ্যাডিশনটা হবে। ওকে, তো সিনক্রোনাইজিং বিট যদি অ্যাড হয় ফ্রেমের সাথে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর পরে, তাহলে এই যে এই তিনটা ক্যালকুলেশনে সিনক্রোনাইজিং বিটসের কোনো ইম্প্যাক্ট পড়বে? নো স্যার, এই তিনটা ক্যালকুলেশনে সিনক্রোনাইজিং বিটসের কোনো ইম্প্যাক্টই নেই। তার মানে এই তিনটার জায়গাতে আমি এইখানে যা পাইছিলাম সেম ভ্যালু, ইভেন ইফ উই হ্যাভ সিনক্রোনাইজিং বিটস আমরা একই জিনিস পাবো। ওকে, থাকলো এটা এখানে। আচ্ছা, এখন নিচে যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে অবশ্যই ঝামেলা আছে, এই ক্যালকুলেশনে প্রবলেম হবে, মানে ডিফারেন্স আসবে আর কি। সিনক্রোনাইজিং বিটস থাকলে আমি কিভাবে ক্যালকুলেট করব, সেখানে একটা ডিফারেন্স আসবে। তো ডিফারেন্সটা কোথায় আসবে আমি বলতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল সিনক্রোনাইজিং বিট যদি অ্যাড হয় ফ্রেমের সাথে, আমি যদি সিনক্রোনাইজিং বিট অ্যাড করি ফ্রেমের সাথে, এটা কি আমাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে? আমি যে সিনক্রোনাইজিং বিট অ্যাড করতেছি ফ্রেমের সাথে, স্যার অ্যাডভান্টেজই হচ্ছে স্যার। কি অ্যাডভান্টেজ দিচ্ছে এটা আমাকে? তার মানে এটা এন্ড হইতেছে কোথায়, স্টার্ট হইতেছে এটা সিনক্রোনাইজেশন আমাকে হেল্প করতেছে। It is helping me with synchronization, so it is a good thing for me from that perspective. But এই যে synchronizing bits টা অ্যাড হচ্ছে, এটা তো এক্সট্রা বিট না, আননেসেসারি। এটা কিন্তু আমার ডেটা ক্যারি করে না, এটা আমার কোনো ইনফরমেশন, যেই নর্মালি মেসেজটা আমি যেটা ট্রান্সমিট করতে যাচ্ছিলাম সেই মেসেজের কোনো ইনফরমেশন কিন্তু সিনক্রোনাইজিং বিটস ক্যারি করে না, সে আমাকে হেল্প করে সিনক্রোনাইজেশনের জন্য। তো পয়েন্টটা হচ্ছে যে ধরেন সিনক্রোনাইজিং বিটস ছাড়া মনে করেন আমার আউটপুট ডেটা রেট হচ্ছে, ধরেন আপাতত একটা এক্সাম্পল হিসেবে 100 kbps। এই ক্ষেত্রে আমি কোনো সিনক্রোনাইজিং বিট অ্যাড করিনি, নো সিনক্রোনাইজেশন বিটস অ্যাডেড। আর আউটপুট ডেটা রেট এরকম সিনারিওতে যেখানে সিনক্রোনাইজেশন বিটস আর অ্যাডেড, যদি দুইটা সিনারিওতে আউটপুট ডেটা রেট সেম হয়, তাহলে আমি আসলে কোন সিনারিওতে ফাস্টার ইনফরমেশন ট্রান্সমিট করতেছি? স্যার নো সিনক্রোনাইজেশন বিট যেটাতে, কারণ এখানে আমি 100 kbps এ যেই ডেটা ট্রান্সমিট করতেছি তার পুরোটাই মেসেজ, তার পুরোটাই ইনফরমেশন। বাট নিচের সিনারিওটাতে আউটপুট ডেটা রেট 100 kbps হলেও আমি 100 kbps রেটে আসলে আমার মেসেজ ট্রান্সমিট করতেছি না, আমার মেসেজ ট্রান্সমিশনের রেটটা তার থেকে একটু স্লোয়ার, কারণ 100 kbps এর কয়েকটা বিট সিনক্রোনাইজেশনের বিটের থেকে আসছে। ওকে, হোপফুলি এই পয়েন্ট সিনক্রোনাস টিডিএমে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা যখন এরকম সিনক্রোনাইজিং বিটস অ্যাড করি, স্টিল আউটপুট ডেটা রেটটা যেন ফল না করে। সিনক্রোনাইজিং বিট অ্যাড করার পরেও আমরা কি করব না, আমরা কোনো টাইম ওয়েস্ট করব না, আমরা চাই আমাদের এফিসিয়েন্সিটা যেন আগের মতোই থাকে। সিনক্রোনাইজিং বিটস ছাড়া আমরা যেই রেটে ট্রান্সমিট করতেছিলাম মেইন ডেটা, এখনো যেন আমরা একই রেটে ওই ডেটাটা ট্রান্সমিট করতে পারি। তো সেটার পূর্ব শর্ত হচ্ছে, দেখেন, যখন সিনক্রোনাইজিং বিটস থাকবে সবার প্রথমে, এবং ফ্রেম ডিউরেশন করে ক্যালকুলেট করতে হবে না, এটা অটোমেটিক্যালি ইনপুট ইউনিট ডিউরেশনের সমান রাখবে জোর। আগের এক্সাম্পল যদি একটু খেয়াল করে আসেন দেখবেন তো 2 নাম্বার থেকে আর ফ্রেম ডিউরেশন আর ইনপুট ইউনিট ডিউরেশন এই দুটো ভ্যালু কি সেম না? H and B2 সেম তো, রাইট? তো আমি তো এখানে ক্যালকুলেট করে বের করছি সেম। যখন সিনক্রোনাইজিং বিটস থাকবে আপনার কোশ্চেন, তখন আপনি এত ঝামেলাতে যাবেন না। ফ্রেম ডিউরেশন অটোমেটিক্যালি বসাবেন হচ্ছে ইনপুট ইউনিট ডিউরেশনের সমান। ওকে, ফ্রেম ডিউরেশন, তো ফ্রেম ডিউরেশন কোনো চেঞ্জ হবে না ইভেন উইথ ইয়োর সিনক্রোনাইজিং বিটস। তাহলে এখানে যদি কোনো চেঞ্জ না হয়, ফ্রেম রেটেও কোনো চেঞ্জ হবে না, থাকলো এখানে ফ্রেম রেট আগেরটার মতোই 200 fps। দেন কামস ফ্রেম সাইজ, এটাতে আসবে আমার প্রথম চেঞ্জ। ঠিক আছে, একটা স্টার রাখতেছি পাশে,
স্টার দিয়ে বোঝাচ্ছে যে ইট ইনকর্পোরেটস সিনক্রোনাইজিং বিটস। So previous +2. প্রিভিয়াস +2। যেহেতু ফ্রেম সাইজে কয়টা সোর্স ছিল একটু দেখে আসি, ভুলে গেছি। সোর্স ছিল 4টা। 4টা সোর্সের থেকে 4টা ইউনিট, প্রত্যেকটা ইউনিটে 5 বিটস। তাহলে এখান থেকে 20 বিটস আর প্লাস প্রতিটা ফ্রেমের সাথে 2 বিট অ্যাড হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য। সো অল টুগেদার 22 বিটস উইল বি সাইজ অফ মাই ফ্রেম। ওকে, তাহলে এই 3টা ভ্যালু আমরা আগে ক্যালকুলেট করব দেখেন যখন সিনক্রোনাইজিং বিটস থাকবে। ওকে, ওয়ান মোর টাইম, ইফ দেয়ার ইজ সিনক্রোনাইজিং বিটস, ABC তে কোনো চেঞ্জ আসবে? No sir. ABC কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, HI কোনো চেঞ্জ আসবে? Yes sir. না, কোনো চেঞ্জ আসবে না। Sir, change সিনক্রোনাইজিং বিটস ছাড়া না চেঞ্জ আসবে না। ফ্রেম ডিউরেশন, ফ্রেম রেট সিনক্রোনাইজিং বিটস ছাড়া যা ছিল তাই থাকবে। বাট ইউ উইল কনসিডার দেম বিফোর ক্যালকুলেটিং আদার্স। অন্যগুলো ক্যালকুলেট করার আগে এই দুটাকে নিয়ে আসবেন। ওকে, ফ্রেম ডিউরেশন, ফ্রেম রেট বসালাম, কোনো চেঞ্জ হবে না। আমরা এখানে আমাদের কাজটাই হচ্ছে সিনক্রোনাইজিং বিটস ছাড়া আমি যেই রেটে ফ্রেম ট্রান্সমিট করতাম, স্টিল ইভেন আফটার সিনক্রোনাইজিং বিটস আমি একই রেটে আমার ফ্রেম ট্রান্সফার করব টু মেক শিওর যে আমার মেসেজ ট্রান্সফার স্লো হচ্ছে না। যদি আমি এই দুটাতে চেঞ্জ আনি, ফ্রেম ডিউরেশন যদি এখন আমার বেশি লাগে আগের তুলনায়, ফ্রেম রেট যদি আমার কমে যায়, তার মানে আমি স্লোয়ার ডেটা ট্রান্সফার করতেছি। সো সেই ক্ষেত্রে সিনক্রোনাইজিং বিটসের অ্যাডভান্টেজটা একই সাথে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসতেছে। ওকে, উইচ ইজ নট হেল্পিং মি। সো সিনক্রোনাইজিং বিটস থাকা অবস্থাতেও ওয়ান মোর H&I, ফ্রেম ডিউরেশন আর ফ্রেম রেট, এই ক্যালকুলেশনে কি কোনো চেঞ্জ হবে? এই দুইটার ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না। প্রথমবার আমরা সিনক্রোনাইজিং বিটসের চেঞ্জটা ইনকর্পোরেট করব হচ্ছে ফ্রেম সাইজে। ওকে, প্লাস সিনক্রোনাইজিং বিটস। দেন এরপরে আপনি এই চেঞ্জটা ইনকর্পোরেট করতে পারবেন হচ্ছে আউটপুট ডেটা রেটে। এবং আমি আউটপুট ডেটা রেট বের করবো হচ্ছে ফ্রেম বেস করে। এখন তো আমি 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম ট্রান্সমিট করি I থেকে? How many frames do we transmit in 1 second? 200 sir. And what is the frame size? 22. তাহলে এটা হবে না বিট রেট? দেখেন তো, এক সেকেন্ডে 200টা ফ্রেম ট্রান্সমিট করা মানে কি? 1 সেকেন্ডে আসলে 200 টাইমস 22 এতগুলো বিট ট্রান্সমিট করা না? Yes sir. ওকে, আচ্ছা এটা একটু বলুন তো, সিনক্রোনাইজিং বিটস যদি না থাকতো নরমাল সিনারিওতে আউটপুট ডেটা রেটটা কত ছিল? Sir. 4000 BPS। তাহলে দেখেন সিনক্রোনাইজিং বিট না থাকলে 4000 BPS হতো আউটপুট ডেটা, আর সিনক্রোনাইজিং বিট থাকা অবস্থাতে আউটপুট ডেটা রেট হচ্ছে 4400 BPS। তাহলে আমি এই ক্ষেত্রে ইনফরমেশন ফাস্টার ট্রান্সমিট করতেছি নাকি একই রেটে ট্রান্সমিট করতেছি? ইনফরমেশন বা মেসেজ ট্রান্সফার সেই রেটে কি কোনো চেঞ্জ আসছে? আউটপুট ডেটা রেটটা তো একটু বেশি, রাইট? নর্মাল আউটপুট ডেটা রেটের থেকে কিছুটা বেশি। কিছুটা বেশি কেন করছি? যেন আমি সেম রেটে আসলে মেসেজ ট্রান্সমিট করতে পারি। ওই যে এক্সট্রা বিট সেটা যেন আমাকে সাপোর্ট করে। যাই হোক, আউটপুট ডেটা রেট থাকা মানেই আউটপুট বিট ডিউরেশন আছে 1 divided by whatever your output bit rate is, that much second. ওকে, ক্যালকুলেশন থেকে যা আসে। আচ্ছা, আউটপুট ইউনিটের সাইজ সেম অ্যাজ ইনপুট ইউনিট সাইজ, সো 5 bits, নো চেঞ্জ। আউটপুট ইউনিট ডিউরেশন, একটা বিটের জন্য যা সময় লাগে 5টা বিটের জন্য। এবার আসেন এফিসিয়েন্সি। আচ্ছা,
এটা ইম্পর্টেন্ট, এটা আগে কখনো ক্যালকুলেট করিনি, এটা একটু ক্যালকুলেট করতে চাই। সো এফিসিয়েন্সিতে আমাকে একটু বলেন তো যে ফ্রেমের সাইজ কত এবং তার মধ্যে কতগুলো বিট ইনফরমেশন ক্যারি করে। হোয়াট ইজ দ্য ফ্রেম সাইজ ইন দিস এক্সাম্পল? 22 বিট। তার মধ্যে কতগুলো বিট মেসেজ ক্যারি করে বা ইনফরমেশন ক্যারি করে? আউট অফ 22 কতগুলো আসছে আমার মেইন মেসেজ থেকে, আর কতগুলো আসছে হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য? এই যে ফ্রেমে 22টা বিট আছে, তার মধ্যে কতগুলো বিট আসছে মেসেজ থেকে? স্যার 20টা। 20টা। সো এফিশিয়েন্সি হচ্ছে 20 ডিভাইডেড বাই 22, এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করলে যা হবে maybe 90.91%. Which means what percentage of your frame represents message? That is your efficiency. তাহলে এখানে এফিশিয়েন্সি কত? এক্সাম্পলটাতে সিনক্রোনাইজিং বিটস নাই, এই ক্ষেত্রে যদি এফিশিয়েন্সি জানতে চাও হতো কত পার্সেন্ট হতো? 100% হতো। তো এরকম সিনারিওতে সাধারণত এফিশিয়েন্সি জানতে চাওয়া হবে না আর কি। যখন সিনক্রোনাইজিং বিটস নাই দেখবেন এফিশিয়েন্সিও জানতে চায় না, যখন সিনক্রোনাইজিং বিটস আছে সেই ক্ষেত্রে দেখবেন হয়তো এফিশিয়েন্সিও জিজ্ঞেস করা হয়েছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন the way of calculation for synchronizing bit with synchronizing bits and without synchronizing bits. Okay, so moving on, hopefully you will understand. There will be a question with synchronizing bits in your exam for okay. তাহলে এটা ট্রাই করব, এটা আপনাদের নিজেদের ট্রাই করার জন্য পিডিএফ। ওকে, সো লেটস মুভ অন। স্লাইডে কি ইনফরমেশন বাকি আছে? আচ্ছা, ডিজিটাল স্লাইড নাম্বার 13, 14, 15, 16, 17 পর্যন্ত এক্সামের জন্য লাগবে রিডিং দিন। ওকে, 13 থেকে 17 পর্যন্ত জাস্ট মুখস্থ টাইপের ইনফরমেশন, কি ধরনের কেবল কত বিপিএস সাপোর্ট করে, কতগুলো ভয়েস চ্যানেল সাপোর্ট করে। সো গো থ্রু দেম। স্ট্যাটিস্টিক টিডিএম এর কথাটা বলতে চাই, এটা একটু ডিসকাস করতে চাই। Before moving on, before ending the class, okay? সিনক্রোনাস টিডিএম একটা সিনারিও নিচ্ছে আমার হাতে চ্যানেল এই এক্সাম্পলে। নো স্যার। 5টা ইনপুট চ্যানেল সবসময় হয়তো অ্যাক্টিভ থাকে না, তো এটার আপনার একটা আইডিয়া দেওয়া আছে যে মোটামুটি 60% হয়তো অ্যাক্টিভ থাকে আর কি সবসময়। যাই হোক, তো আমি যদি সিনক্রোনাস টিডিএম করি, সিনক্রোনাস টিডিএম কাকে বলে জানো? হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন? স্যার উইথ এক্সট্রা বিট। না না, সিনক্রোনাস টিডিএম এর ডেফিনেশন কি? আচ্ছা স্যার, মানে সেম সবাইকে সেম প্রায়োরিটি দিব, সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সিনক্রোনাস টিডিএম এর ডেফিনেশন। তাহলে আমি যদি এইখানেও সিনক্রোনাস টিডিএম করতে যাই, মনে করেন প্রথম যে ফ্রেম ক্রিয়েশন হচ্ছে ফার্স্ট ফ্রেম ক্রিয়েশনের সময় চ্যানেল এ অ্যাক্টিভ আছে, চ্যানেল বি অ্যাক্টিভ আছে, বাট চ্যানেল সি ফাঁকা, চ্যানেল ডি ফাঁকা, চ্যানেল ই আবার অ্যাক্টিভ আছে। এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমি যে ফ্রেমটা পাবো সেই ফ্রেমে 2টা ইউনিট ব্ল্যাঙ্ক থাকবে না? দেখেন তো বুঝে যায় না? রাইট। মনে করেন সেকেন্ড ফ্রেম যখন ক্রিয়েট হচ্ছে তখন আবার ঘটনা অন্যরকম। তখন সোর্স বি সাইলেন্ট, সোর্স ই সাইলেন্ট, বি এর জায়গাতে একটা ব্ল্যাঙ্ক দেখা যাবে। আচ্ছা, একটু ঠিক করে দিচ্ছি, সরি একটু ভুল আছে। এখন ঠিক আছে, দেখেন তো
এরকম হবে না যে বি এর পজিশন ই এর পজিশন একটা ব্ল্যাঙ্ক, এ সি আর ডি এর জন্য আমি ইউনিটে ডেটা পাবো, রাইট? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এটাই তো সিনক্রোনাস টিডিএম এর একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। এটা সিনক্রোনাস টিডিএম এর একটা ডিসঅ্যাডভান্টেজ, ওয়েস্ট হচ্ছে, আমি টাইম ওয়েস্ট, এখানে 2 ইউনিট আমি ওয়েস্ট করেছি। এই 2টা ইউনিট আমি যে অ্যালোকেট করলাম, আমার একটা টাইম ইন হিয়ার অ্যাজ ওয়েল। ইনঅ্যাক্টিভ ইনপুটের জন্য যে আমি একটা স্লট অ্যালোকেট করতেছি, আমার এখানে ওয়েস্ট হচ্ছে। তো সেই ওয়েস্টেজ দূর করার জন্য আসছে স্ট্যাটিস্টিক্যাল কাজটা হচ্ছে এরকম যে যাবেন আপনাকে জোর করে যতগুলো ইনপুট চ্যানেল আছে ততগুলো ইউনিট দিয়ে ফ্রেম ক্রিয়েট করতে হবে না। কোথায় ডিফারেন্সটা? সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে as we always provide same priority to all the input channels, that's why number of input channels will be same number of units of frame, right? Synchronous TDM কয়টা ইউনিট থাকবে একটা frame? স্যার 5টা থাকবে স্যার। Synchronous TDM এ সব সময় ফ্রেমে যতগুলো সোর্স থাকবে ততগুলো, তাই না? কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টিডিএম করবেন যখন ই চ্যানেল 5টা, প্রত্যেকটার বিট রেট 10 kbps, ভালো বলা আছে কি দেখেন, স্ট্যাটিস্টিক্যালি 60% অফ দ্য চ্যানেলস মোটিভ, 60% অফ দ্য চ্যানেল যদি স্ট্যাটিস্টিক্যালি ম্যাক্সিমাম টাইম অ্যাক্টিভ থাকে, তাহলে আউট অফ 5 কয়টা চ্যানেল ম্যাক্সিমাম টাইম অ্যাক্টিভ থাকে? 3টা চ্যানেল। 3টা চ্যানেল। তো আমি ঠিক করলাম কি যে আমি ফ্রেম ক্রিয়েট করব হচ্ছে 3টা করে ইউনিট নিয়ে। আমার ফ্রেমে 3টা ইউনিট থাকবে আমার ফ্রেমে। তাহলে খেয়াল করে দেখেন, এই উপরের সিনারিওর সাথে সেম সিনারিও, সিনক্রোনের সময় যে সিনারিও চিন্তা করেছিলাম এক্স্যাক্টলি সেম সিনারিও চিন্তা দেখেন। স্যার এখানে ব্ল্যাঙ্ক গুলোকে পাতে হয়। আমি এবার 3টা করে ইউনিট নিব, তাহলে এ বি সি ডি ই এর মধ্যে থেকে শুধুমাত্র যেগুলা সি আর ডি এর কোনো জায়গা নেই। নেক্সটটাতে খেয়াল করে দেখেন, বি আর ই এর কোনো জায়গা নেই। যদি কোনো কারণে এরকম হতো, দেখেন মনে করেন প্রথম সিনারিওতে ইও অ্যাবসেন্ট, ইও ফাঁকা, দেখা যাচ্ছে 5টার মধ্যে যে ই শুধুমাত্র কয়টা অ্যাক্টিভ আছে? 5টার মধ্যে 2টা অ্যাক্টিভ স্যার। 2টা অ্যাক্টিভ। আচ্ছা দেখেন তো নেক্সট 5টার মধ্যে প্রথমবার কে অ্যাক্টিভ আছে? তার মধ্যে সবার ফার্স্ট অ্যাক্টিভ তিনটা কতটা? অ্যাক্টিভ। সবার প্রথম অ্যাক্টিভ এ। তার মানে এই সিনারিওতে এই যে 3টা ইউনিট নিয়ে একটা ফ্রেম ক্রিয়েট হবে, প্রথম ইউনিটটা আসবে কার থেকে? এই প্রথম ইউনিট এ থেকে স্যার। বি থেকে। বি থেকে। তৃতীয় ইউনিটটা স্যার এ থেকে। এই যে এই নেক্সট এ থেকে আসবে। কোনো ওয়েস্টেজ বলে কোনো কিছু নেই। কথা বুঝা যাচ্ছে? ও 3টা ইউনিট নিয়ে ফ্রেম ক্রিয়েট করার কথা যে বলছেন, ও সবসময় 3টা অ্যাক্টিভ ইউনিট নিয়ে ফ্রেম ক্রিয়েট, ইউনিট থাকলে সেটা বাদ। ওকে, তাহলে স্যার শেষে একটা ডেটা থাকতেছে স্যার, ওটা কি হবে স্যার? বুঝিনি শেষে স্যার আমরা যদি এই জিনিস তো চলতেছে, আপনি যেটা বলছেন আমি বুঝছি। আপনি বলতেছেন এরকম সিনারিওতে আমি এই ডেটাটা যদি এ থেকে নিয়ে আসি, এই প্রথম ডেটাটা তো হচ্ছে সি থেকে, নেক্সট ডেটাটা তো হচ্ছে ডি থেকে, তাহলে এই ডেটাটা কোথা থেকে আনবো সেটা এটা জিজ্ঞেস করতেছেন? জি স্যার। আপনার এটা তো শেষ হয়নি, ফ্রেম তো অনেক হাজার হাজার ফ্রেম থাকবে, তাহলে আপনার পরের বারের সিনারিওটা যদি এরকম হয়, মনে করেন এটা পরের বারের সিনারিও, নেক্সট 5টা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি, তাহলে এখানে এটা ডি বসতো। দেখেন তো বুঝতে, কোনো ইউনিট ব্ল্যাঙ্ক থাকবে না। ওকে, দেয়ার উইল বি নো। আচ্ছা স্যার বলেন। স্যার ওই যে চ্যানেল থেকে 60% করে স্যার 3টা চ্যানেল অ্যাক্টিভ আছে স্যার, এটা কিভাবে ক্যালকুলেশন করছেন স্যার? এটা তো আমাকে এটা গিভেন, এটা দেওয়া আছে আমাকে।
বের করে ডেটা কিরকম ডেটা জেনারেট করার কথা ছিল আমার সোর্সগুলোর, আর সোর্সগুলো কি পরিমাণে ডেটা জেনারেট করতেছে সেই কম্পারিজন করলে বলে দেওয়ার সময় কত আসলে মোটামুটি অ্যাক্টিভ অবস্থায় আছে। ওকে, এটা সেখান থেকে বলা সম্ভব আর কি। যাই হোক, এখন খেয়াল করেন সিনক্রোনাস স্টেডিয়ামে ওয়েস্টেজ দেখা যাচ্ছে চোখে? ফ্রেমের মধ্যে যে ওয়েস্ট এমটি সরি ফাঁকা যে স্লট থাকা বোঝা যাচ্ছে হোপফুলি। আর স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে যে থাকবে না এটাও বোঝা যাচ্ছে, যে কোনো ব্ল্যাঙ্ক স্লট বা এমটি স্লট থাকবে না, রাইট? তাহলে এই হিসাবে এই যে এমটি স্লট নাই, একটা এমটি স্লট প্রডিউস করতেছে আরেকটা এমটি স্লট নাই, এই দিক বিবেচনায় কোন ধরনের টিডিএম বেটার, সিনক্রোনাস নাকি স্ট্যাটিস্টিক্যাল? স্যার স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যাল স্যার। আচ্ছা, আপাতত যা মনে হচ্ছে, আপাতত যতটুকু দেখা যাচ্ছে এমনিতে দেখে বোঝা যায় না, আপনাকে ক্যালকুলেশন থেকে বুঝতে হবে যে কোনটাতে কতটুকু ওয়েস্টেজ হচ্ছে, কোনটা কতটুকু ওয়েস্টেজ। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রেও একটা ওয়েস্টেজ আছে, একটা ইনএফিশিয়েন্সি আছে। ইনএফিশিয়েন্সিটা আমি বলতেছি, উপরে সিনারিওটাতে একটু ব্যাক করেন, সিনক্রোনাস টিডিএম এর সিনারিওটাতে ধরেন এই যে এই স্লটটা দেখেন, এই স্লটটা থেকে ডেটা আছে নাকি ব্ল্যাঙ্ক? এই স্লটটা, সিলেক্টেড স্লটটা সব ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখেন, এই স্লটে ডেটা থাকুক আর না থাকুক, এই থাকুক আর না থাকুক, এই স্লটটা যে বি থেকে আসতেছে এটা কি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়? ইয়েস স্যার। আচ্ছা, ধরেন আপনাকে কোন একটা ফ্রেমের দিকে তাকায় দেখছেন যে ফ্রেমটা এরকম। এখন আমি যদি বলি যে এই যে এই 4 নাম্বার ইউনিটটা এই ফ্রেমের কোথা থেকে আসছে, বলবেন কোথা থেকে আসছে, এটা কোন সোর্স থেকে? ডি থেকে আসছে। দেখেন, যেহেতু আপনি করতেছেন সিনক্রোনাস টিডিএম, প্রতিটা ইনপুট ইউনিটকে আমরা সেম প্রায়োরিটি দিব। এই কারণে দেখেন সবসময় 5টা যদি সোর্স হয় 5টা ইউনিট থাকবে, এখান থেকে বলে দিতে পারবেন যে এই ইউনিটটা সোর্স থেকে আসছে। কিন্তু সিনক্রোনাস টিডিএম এ আমি কোন একটা ইউনিটের দিকে তাকিয়ে এটাকে আমার পক্ষে বলা সম্ভব যে সেই সোর্স, যেমন এই ডেটাটা এটা কোন সোর্স থেকে, রিসিভার জীবনেও বুঝবে কোন সোর্স থেকে আসছে এটা? আমার কথাটাকে বোঝা যাচ্ছে? নো স্যার। ডিফারেন্সটা বুঝতে পারছেন দুটোর মধ্যে? যেহেতু এটাতে সবসময় 5টা ইউনিট থাকবে, এখানে আপনি সবসময় ইউনিট দেখবেন যেটা কত নাম্বার সোর্সের, বাট যেহেতু এই জায়গাতে সবসময় 5টা ইউনিট নাই, তার থেকে কম ইউনিট এবং ইউনিটের জাস্ট পজিশন থেকে এটা বলা পসিবল না যে কোন সোর্সের থেকে এই ইউনিটটা আসছিল। ওকে, তো এই কারণেই স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাড্রেসিং। যেমন আমার ক্ষেত্রে 5টা সোর্স আছে, আমার সোর্স এ ইন্ডিকেট করার জন্য আমি 3টা 0 ইউজ করব, সোর্স বি কে ইন্ডিকেট করার জন্য 001। 3 বিটের নিচে কি আমি এখানে অ্যাড্রেস ইউজ করতে পারতাম? এই জায়গাতে অ্যাড হবে না। তাহলে অ্যাড্রেস কত বিটের হবে মিনিমাম, অ্যাট লিস্ট কত বিট লাগবে অ্যাড্রেস ডিফাইন করার জন্য, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আপনি এরকম 3টা ফ্রেম ক্রিয়েট করতেছেন ঠিক, বাট প্রতিটা ইউনিটের সাথে আপনাকে অ্যাড্রেস অ্যাটাচ করতে হবে এরকম। So that receiver knows where that data has to be sent. খেয়াল করে দেখেন, আপনি এফিসিয়েন্সি যেটা বাড়াতে চাচ্ছিলেন, যে জিনিসটাকে আপনি রিমুভ করতে চাচ্ছিলেন, যে কোথাও যেন কোনো ওয়েস্টেজ না হয়, তো টাইম ওয়েস্টেজ কমাতে যে আপনি আবার এক্সট্রা বিট নিয়ে এসে পড়ছেন না? ইয়েস স্যার। সো কোনো একটা পার্টিকুলার সিনারিওতে সিনক্রোনাস টিডিএম বেটার হবে নাকি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম বেটার হবে, সেটা ডিপেন্ড করতেছে কি পরিমাণে এমটি স্লট আমার সিনক্রোনাস টিডিএম ক্রিয়েট করে, আর কি পরিমাণে এক্সট্রা বিট
স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর অ্যাড্রেসিং এর জন্য লাগবে। এই দুটার কম্পারিজন থেকে আমার বের করতে হবে। Does that make sense? Okay. So we cannot directly say if in a particular scenario a statistical TDM or synchronous TDM is better. Like ধরেন এই জায়গাটাতে এই যে 5টা ইনপুট চ্যানেল আছে, each has a bit rate of 100 kbps. আমি যদি বলতাম এখানে statistically 98% of the channels mostly remain active, তাহলে অবশ্যই এই সিনারিওতে আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি কোন ধরনের টিডিএমটা বেটার হবে আমার জন্য। এই সিনারিওতে স্ট্যাটিস্টিক্যাল না, এই ক্ষেত্রে সিনক্রোনাস টিডিএম বেটার হতো। কারণ দেখেন স্ট্যাটিস্টিক্যালি যদি 98% অফ দ্য চ্যানেলস মোটামুটি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার কি খুব একটা এমটি স্লট ক্রিয়েট হবে? নো স্যার, খুব একটা এমটি স্লট তো ক্রিয়েট হবে না। তাহলে জাস্ট অল্প কিছু মাইনর কিছু এমটি স্লট রিমুভ করার জন্য আপনি প্রত্যেকটা ইউনিটের সাথে যে 3টা করে বিট অ্যাড করতেছেন, বুঝতেছেন? এটা কিন্তু অনেক বড় ওভারলোড। জি স্যার। Okay, so it depends how much empty slots are there. If you can remove those empty slots using fewer number of bits, then you can go for a statistical TDM. Otherwise, you can remain in synchronous TDM. Okay. So that's it for today. দেখবেন এই চ্যাপ্টারটাও, এই দুটো চ্যাপ্টারের উপরে বেসিক্যালি এই দুটো পিডি ফাইলের উপরে হচ্ছে আপনার থিওরি এক্সামটা হবে। So if there is any issue, let me know. Other than that, best of luck with all other exams and a special thanks for attending Makeup class during such a busy schedule. Okay. So Allah Hafiz, সবাইকে ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম।